মানে এমিয়া শব্দটা দেখবা, এমিয়া বা এমিয়া যেটাই হই, এটা দিয়ে আসলে বলতে বোঝায় মূলত রক্তের সাথে সম্পর্কযুক্ত কোনো একটা কিছু রক্তের সাথে, এটা রক্তের সাথে রিলেটেড। এমিয়া শব্দটা যার পিছনে দেখবা মনে করবা এই শব্দটার সাথে রক্তের কোনো কানেকশন আছে। আচ্ছা, থ্যালাসেমিয়া মূলত হচ্ছে লোহিত কণিকার একটা অস্বাভাবিক অবস্থাজনিত রোগ। কীরকম? আমাদের বডিতে 3 রকম কণিকা আছে। আমরা যদি আমাদের দেহের রক্তকণিকা দেখি, আমাদের দেহে রক্ত, আমি তো যখন তোমাদের তরল যোজক টিস্যু পড়াইছিলাম ওইখানে বলছিলাম যে রক্তের মধ্যে 2টা পার্ট, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে কণিকা। কণিকার মধ্যে আবার 3টা পার্ট, আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট। বাট এইখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আরবিসি। কেন? আমাদের লাংস থেকে অক্সিজেন ক্যারি করে হার্টে নিয়ে আসবে, হার্ট থেকে পুরো বডিতে সার্কুলেট করবে হচ্ছে আরবিসি। ডাব্লিউবিসি হচ্ছে যখন আমাদের কোনো অসুস্থতা আসে তখন। প্লেটলেট হচ্ছে যখন আমি যদি কোনো কারণে আমার হাত কেটে গেল, একটু করে কেটে গেল, ওইখান দিয়ে রক্তপাত হচ্ছে, ওই রক্তপাত বন্ধ করার জন্য আমাদের প্লেটলেট বা অণুচক্রিকা দায়ী। এখন মূলত যদি কোনো কারণে আমার দেহে এই আরবিসিটা নষ্ট হয়ে যায় বা আরবিসিটা কম তৈরি হয়, বা কয়টা হইতে পারে, 1 নষ্ট, 2 কম, 3 ত্রুটিপূর্ণ। ত্রুটিপূর্ণ শব্দের অর্থ হচ্ছে তৈরি হবে কিন্তু এটার স্ট্রাকচার ঠিক থাকবে না, সে ঠিক মতো কাজ করবে না। তো 3 রকম কাজ হইতে পারে। আমি এসব মুছে ফেলি, এগুলো হচ্ছে কোনো পড়া না, এগুলো হচ্ছে বেসিক ছিল। আমরা লিখি থ্যালাসেমিয়া কাকে বলে। থ্যালাসেমিয়া হচ্ছে লোহিত রক্তকণিকার অস্বাভাবিক অবস্থা জনিত রোগ। এখানে আসলে কি হয়, এখানে লোহিত রক্তকণিকার মধ্যে সমস্যা দেখা দেয়। এখন আমাদের তো তোমরা এখন বুঝবে না, আমাদের নর্মালি আমাদের বডিতে আমরা থ্যালাসেমিয়া আর অ্যানিমিয়া এই 2টা নিয়ে আসলে বেশি সমস্যায় ভুগি আর কি। অ্যানিমিয়াও শব্দের অর্থ আসলে বলতে পারো রক্তে লোহিত রক্তকণিকা তৈরি হয়, বাট তৈরি হচ্ছে এর মধ্যে হিমোগ্লোবিন থাকে না, বা হিমোগ্লোবিন থাকলে মানে অনেক আমরা শুধুমাত্র এখন বলবো থ্যালাসেমিয়া। আরেকটা আছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া অন্য একটা জিনিস, থ্যালাসেমিয়া একটা জিনিস। অ্যানিমিয়া তো সেম আমাদের লোহিত রক্তকণিকা নিয়ে সমস্যা দেখা দেয়। আচ্ছা ঠিক আছে, আমরা লোহিত রক্তকণিকা অবসান। এখন এগুলোতে কি হয়, লোহিত রক্তকণিকাগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এখন বলো, লোহিত রক্তকণিকা যদি নষ্ট হয়ে যায়, এটা আমার ব্লাড ভেসেল, এখানে লোহিত রক্তকণিকাগুলো ছিল, লোহিত রক্ত দেখতে হচ্ছে 5 থেকে দেখতে অবতল, অর্থাৎ এরকম দেখতে, আমি যদি বড় আঁকি এরকম। এটা যদি নষ্ট হয়ে যায়, এখানে রক্ত কমে যাবে না, রক্ত কমে যাবে না। রক্ত যদি কমে যায় সে কোনো কাজ করতে পারবে না। তো এটাকে বলা হয় রক্ত শূন্যতা। এটাকে কি বলা হয়, রক্ত শূন্যতা। এটাকে বলা হয় রক্ত শূন্যতা। কেন? রক্ত আস্তে আস্তে কমে যাবে। এই কমে যাওয়া রক্ত যাতে কমে যায়, এই জন্য দেখবা যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এদেরকে 21 দিন পরপরই রক্ত দিতে হয়। 21 দিন পরপরই রক্ত দিতে হয়, কারণ তুমি 1 ব্যাগ রক্ত দিছো, এটা 21 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। তো ওর বডিতে তো লোহিত রক্তকণিকা উৎপন্ন হচ্ছে না, বা হলে এগুলো টিকতে পারতেছে না।
তো তোমাকে বাইরে থেকে রক্ত দিতে হয়। এই জন্য দেখবা যারা থ্যালাসেমিয়া রোগী ওদেরকে মানে প্রতি মাসে রক্ত দিতে হয়। অনেক কষ্ট, অনেক কষ্ট। থ্যালাসেমিয়া রোগী যারা আছে 21 দিন না মনে হয়, 21 দিন না, সরি 21 দিন না, 120 দিন এরকমই হবে, 4 মাস বা 3 মাস অন্তর অন্তর তোমার রক্ত দিতে হয়। 21 দিন বা 4 মাস এরকমই, মানে ওদের ঘন ঘন রক্ত দিতে হয়। এখন ঘন ঘন রক্ত দেওয়া তো অনেকের পসিবল হয় না। আবার অনেকের হচ্ছে রক্ত দিলেও আস্তে 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 তার শরীরটা দুর্বল হয়ে যায় এবং একসাথে একেবারে মৃত্যুবরণ করে। আমি আমার ম্যামের কাছ থেকে শুনছি আর কি, যে উনি হচ্ছে ব্লাড নিয়ে কাজ করে। ব্লাড নিয়ে বলতে আমাদের যে বিভিন্ন তোমরা যে পরীক্ষার জন্য ব্লাডগুলো বিভিন্ন জায়গায় দাও, স্যাম্পল দাও, এগুলো যারা পরীক্ষা করে ওদের মধ্যে যারা সুপিরিয়র, ওইরকম একজন ম্যাম বলছে উনি আমার লাইফে সর্বোচ্চ দেখছে 22 বছর পর্যন্ত একজন জীবিত ছিল। মানে এগুলো সহজে বাঁচতে পারে না, যাদের থ্যালাসেমিয়া থাকে ওরা সহজে বাঁচতে পারে না। এটা দেখা যাচ্ছে না, এদের বাঁচা সম্ভব হয় না, কারণ এত এত রক্ত দেওয়া লাগে। তুমি বছরে কয়জনকে পাবা রক্ত দিতে? তো ওনারটা বাঁচার পিছনে কারণ ছিল, কারণ হচ্ছে ওনার বাবা ছিল হচ্ছে মেডিকেলের প্রফেসর। তো যারা মেডিকেলে থাকে এখানে তো মেডিকেলের রক্ত অ্যাভেলেবেল, ওই কারণে সর্বোচ্চটা বাঁচাইতে পারছে। তার উপর উনি একজন বাবা, যেহেতু ডাক্তার, চিকিৎসাটা প্রপারলি দিছে এবং ওই ছেলেটা মেডিকেলেই পড়তো, অর্থাৎ মেডিকেলেই পড়তো, বাট 22 বছর বা সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ারে গিয়ে মারা গেছে। সর্বোচ্চ এতটুকু বাঁচতে পারছে আর কি, মানে ওনার লাইফে দেখছে এরকম। বাট নর্মালি হয় কি 6, 7, 8 বছর বা 9, 10 বছরের মধ্যে বাচ্চাগুলো মারা যায়। তো এখন এই রোগটা হচ্ছে বংশ পরম্পরা হয়। এই রোগটা বংশ থেকে বংশ পরম্পরা পড়াই হয়ে থাকে। এটার কথা হয়তো সবাই বুঝছো যে এই রোগটা আমাদের মা থেকে সন্তান থেকে তার সন্তান, এভাবে আস্তে 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 আসছে। তো এটা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা বাংলাদেশে বেশি হইতে পারে বা নর্মালি সব জায়গায় হয়, বাট বাংলাদেশে এটা বেশি গুরুত্বপূর্ণ। তো ধারণা করা হয়, আমি বইয়ের পড়াই বলতেছি, যে 7,000 শিশু প্রতি বছর জন্মগ্রহণ করে হচ্ছে থ্যালাসেমিয়া নিয়ে, আর বর্তমানে প্রায় 1 লক্ষ রোগী আছে থ্যালাসেমিয়া। এগুলো হচ্ছে বাংলা রিডিং পড়া, আমার এত কিছু পড়ার দরকার ছিল না, আমি তাও বলে দিছি তোমাকে। বললাম আসলে থ্যালাসেমিয়াটা কি। এই এমিয়া শব্দটা আসে রক্তের সাথে সম্পর্কযুক্ত। তো থ্যালাসেমিয়া রক্তের সাথে সম্পর্কিত জনিত একটা রোগের নাম। এখানে কি হয়, এখানে যে লোহিত রক্তকণিকা আছে এটা অস্বাভাবিক জনিত। অস্বাভাবিক কি হইতে পারে? 1, নষ্ট হয়ে যেতে পারে, 2, কম তৈরি, 3, গঠন বলবো না, ডিফর্মিটি বলা হয় এটাকে। ডিফর্মিটি মানে গঠনটা ঠিকঠাক মতো না, স্ট্রাকচারটা ঠিকঠাক মতো না। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে বুঝতে পারছো সবাই? একজন হা বা না লিখো, হা বা না লিখতে পারো। আমরা এখন যাব হচ্ছে কারণ। আমাকে ঘর থেকে ফোন দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি পরের পর দেখা যাবে। কারণে যাই। ওই দিন আমি একটা পড়ানোর সময় তোমাদের জিনিসটা বুঝাইতে পারি নাই। সেটা হচ্ছে আমাদের নর্মালি অটোজোম থাকে, আর একটা থাকে হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই অটোজোমের মধ্যে আবার রোগ 2 প্রকার হইতে পারে। একটা হচ্ছে অটোজোমাল ডমিন্যান্ট, আর একটা হচ্ছে রিসেসিভ, যেটা হইতে পারে রিসেসিভ বা রিসেসিভে লিখি, ইংলিশে লিখলে ভালো আর কি, রিসেসিভ। সেমভাবে এটার ক্ষেত্রেও ডমিন্যান্ট আর রিসেসিভ আছে, বাট এটা এত কমপ্লিকেটেড যে এটা আমি তোমাদের পড়াই নাই এটার ক্ষেত্রে। আমি কিন্তু আজকে এটার ক্ষেত্রে পড়াবো। সেটা কি? ডমিন্যান্ট বলতে আমরা কি বুঝি? প্রকট। আর রিসেসিভ বলতে আসলে প্রচ্ছন্ন। ডমিন্যান্ট বলতে প্রকট, রিসেসিভ বলতে
প্রচ্ছন্ন। ডমিন্যান্ট প্রকট বলতে বোঝায়, ধরো আমরা জানি আমাদের দেহের প্রত্যেকটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য 2টা করে জিন দায়ী থাকে। তো ধরলাম আমার জিন দায়ী কোন, ধর আমার লম্বা হওয়ার জন্য জিন দায়ী, আমি লিখলাম হচ্ছে কি লং। তো লং হচ্ছে একটা ছোট বড় হাতের এল দিব, একটা ছোটো হাতের বা এরকম ছোটো দিব। তো এই রোগগুলো, ডমিন্যান্ট রোগগুলো কি হয়, যদি একটা প্রকট হয় তাহলে প্রকাশ পায়, যদি কোনোর একটাই প্রকট হয়েছে তাহলে প্রকাশ পাবে। এই জন্য এটাকে বলা হয় ডমিন্যান্ট বা প্রকট। আর রিসেসিভ কখন, তখন হচ্ছে 2টাই প্রচ্ছন্ন হইতে হবে। 2টা প্রকট থাকলেও প্রকাশ পায় না, একটা প্রকট থাকলেও প্রকাশ পায় না। কখন প্রকাশ পাবে, যখন হচ্ছে 2টাই কি থাকবে, প্রচ্ছন্ন থাকবে। আচ্ছা, তোমরা যদি এটা নাও বুঝো না, এটা না বুঝলে বোঝার দরকারই নেই, যদি না বুঝো, বাট আমি চেষ্টা করতেছি বোঝানোর। তোমরা খালি মনে রাখবা আমরা যে রোগটা পড়তেছি ওটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। কেন, কারণ এটা একমাত্র প্রকাশ পাবে যখন এরকম অবস্থায় থাকবে বা ছোটো অবস্থায় থাকবে, বা দুইটা জিনই প্রচ্ছন্ন অবস্থায় থাকতে হবে। এখন হয়তো এই জিনিসটা তোমার কাছে একটু ক্লিয়ার লাগতেছে না, আমি আর একটু করে যখন কারণটা পড়াবো তারপরে হচ্ছে যে এটা ক্লিয়ার হবে। এখন এই থ্যালাসেমিয়াকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। 2 ভাগের মধ্যে একটা হচ্ছে আমার যে প্রোটিনগুলো আছে, প্রোটিনগুলোর উপর ডিপেন্ড করে 2 ভাগে থ্যালাসেমিয়া ভাগ করি। আবার জিনের উপর ডিপেন্ড করে থ্যালাসেমিয়াকে 2 ভাগে ভাগ করি। কিভাবে, আমরা তাহলে এভাবে লিখি, প্রোটিন আরটা হচ্ছে জিন। তো প্রোটিনের উপর ভাগ করে থ্যালাসেমিয়া 2 প্রকার, একটা মেজর, একটা মাইনর। না সরি, এটা হচ্ছে এখানে হবে জিনের ক্ষেত্রে হচ্ছে 2 ভাগ, একটা মেজর একটা মাইনর। প্রোটিনের ক্ষেত্রে হচ্ছে তোমার আলফা বিটা। আমরা শুরুতে যেহেতু বইয়ে শুরুতে প্রোটিনটা নিয়ে আলোচনা করছি, আমরা প্রোটিন নিয়ে আলোচনা করব। প্রোটিন নিয়ে আলোচনা করছি, এটা কিছুই নেই, এটা মুখস্থ করা টাইপেরই। আমাদের থ্যালাসেমিয়া বা আমাদের যে লোহিত রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকায় 2টি প্রোটিন পাওয়া যায়। লোহিত রক্তকণিকায় 2টি প্রোটিন পাওয়া যায়। এই 2টি প্রোটিন, একটার নাম হচ্ছে আলফা গ্লোবিউলিন, আরেকটার নাম হচ্ছে বিটা গ্লোবিউলিন। তো কোনো কারণে যদি কারো ক্ষেত্রে এই আলফা গ্লোবিউলিনটা তৈরি না হয়, তাকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া। আর যদি বিটাটা তৈরি না হয়, সেটাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া। বুঝতে পারছো, আলফা এটা হচ্ছে এইরকম বর্ণ দিলে মনে করবে এটা হচ্ছে আলফা, আর বি এর মতো এরকম থাকলে এটাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া। তো 2টাই নষ্ট হইতে পারে, আবার একটাও নষ্ট হইতে পারে। আলফা যদি নষ্ট হয় তখন আলফা, আর যখন বিটা নষ্ট হয় তখন আমরা বিটা থ্যালাসেমিয়া বলি। মানে আলফা থ্যালাসেমিয়াটা কোথায় দেখা যায়, আলফা থ্যালাসেমিয়াটা দেখা যায় হচ্ছে আমাদের মূলত দক্ষিণ পূর্ব এশিয়া, তারপর হচ্ছে মধ্যপ্রাচ্য। আমি বই দেখে দেখেই লিখতেছি, কিছু নাই, কিন্তু এখন শুরু করবো হচ্ছে আমি আসলে বেসিক পড়ানোটা, ও আফ্রিকা। আর বিটাতে দেখা যায় হচ্ছে মূলত আফ্রিকান, দেন হচ্ছে আমেরিকা, চীন, আরও এশিয়াদের মধ্যে দেখা যেতে পারে। আচ্ছা, কিন্তু এখন আমি পড়াবো হচ্ছে কেন এটাকে আলফা থ্যালাসেমিয়া দক্ষিণ পূর্ব অঞ্চলে পাওয়া যায়, কিন্তু বিটা থ্যালাসেমিয়াতে আফ্রিকাতে বেশিরভাগ সময় পাওয়া যায়। কারণ তোমরা সবাই ম্যালেরিয়া নাম শুনছো, ম্যালেরিয়া নামক একটা অসুখের নাম শুনছো। ম্যালেরিয়া আসলে কি, ম্যালেরিয়া হচ্ছে একটা জীবাণু। এটা থাকে কোথায়, এটা থাকে হচ্ছে এই যে মশার দেহের ভেতরে এটা বসবাস করে। ধরো এটা হচ্ছে ম্যালেরিয়া জীবাণু, আমি এভাবে দিলাম,
এটা তার এই যে লালা গ্রন্থিতে থাকে, পেটে থাকে, সারা দেহে থাকে। এটা যখন আমার দেহে এসে কামড় দেয়, এই যে লম্বা একটা সুর দিয়ে যখন আমার কামড় দেয়, আমার দেহে কামড় দেওয়ার ফলে এই জীবাণুটা আমার দেহে প্রবেশ করে। প্রবেশ করার পর এটা তো আমার হাত, সে হাতে কামড় দিল, আমার দেহে প্রবেশ করলো। এখন আমার দেহ তো অনেক বড়, এটা হাত, আমার হাতের আঁকানো এত সুন্দর না, হাত আঁকানো সুন্দর না। এই জীবাণুগুলো প্রবেশ করলে এখানে রক্তের মাধ্যমে আস্তে 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 যকৃৎ আসলো। যকৃতে এসে কি করে, যকৃৎকে নষ্ট করার পর সে আবার চলে যাবে কোথায়, আমাদের লোহিত রক্তকণিকায়। আমি একটা লোহিত রক্তকণিকা আঁকলাম, এটাকে আমি এখানে ইনপুট দিলাম, ধরে এটা আমার দেহের একটা লোহিত রক্তকণিকা। এটা কালো দেওয়া উচিত ছিল, রং চেঞ্জ করি। ধরে এটা আমার দেহের লোহিত রক্তকণিকা, এখানে আমি এটাকে মার্ক করতেছি, এটা হচ্ছে যে যকৃৎ, এটা হচ্ছে আরবিসি। এখান থেকে এখানে প্রবেশ করার পর সে লোহিত রক্তকণিকাও কি করে, নষ্ট করে দেয়। এই যে আরবিসিকে নষ্ট করে। আমি বুঝতে পারছো এখন? দেখো, ছিল হচ্ছে এটা একটা জীবাণু, থাকে কার দেহে, এটা থাকে মশার দেহে। এটা আমার দেহে প্রবেশ করার পর এই জীবাণুটা আসে আমার যকৃৎকে নষ্ট করবে, আমার আরবিসিকে নষ্ট করবে। তো যখন আরবিসিকে নষ্ট করবে, আরবিসিতে যখন নষ্ট হয়, আমরা তো জানি আরবিসি নষ্ট হলে আমাদের থ্যালাসেমিয়া হয়। এখন যেটা আলফা থ্যালাসেমিয়া আর যেটা বিটা থ্যালাসেমিয়া, ম্যালেরিয়া যে জীবাণু, এটা আবার অনেক রকম, এটা আবার 4 প্রকার। এই জীবাণুটা 4 প্রকার। তো আমাদের এসএসসির বইয়ে এইসব নিয়ে বিস্তারিত নেই, কিন্তু কলেজে গেলে তোমরা এটা নিয়ে বিস্তারিত পড়বা, যে ফেলসিফর্ম, তারপর হচ্ছে যে বাইভ্যাক্স, আরও 2টা টাইপ আছে। এখন আমাদের এই সাবকন্টিনেন্ট বা এশিয়ার দিকে একটা জীবাণু বেশি, অন্যটা নাই। আর আফ্রিকা যারা বা চীন ওই পাশে হচ্ছে বাইভ্যাক্সটা বেশি। তো ফেলসিফর্ম দিয়ে যেটা হয় সেটাকে বলা হয় আলফা। না, মশা কামড়দের উপর ডিপেন্ড করে। মশা বলতে সব মশার ক্ষেত্রে এটা থাকতে পারে না, একটা আলাদা মশা আছে, অ্যানোফিলিস মশা না। আচ্ছা, তোদেরকে যদি বলি মশা কামড় দেয়, এই কথাটা দুনিয়া সবচেয়ে মিথ্যা কথা। মশা কামড় দেয়, এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। মশা কামড়ায়, এখন বলবি ভাই কি বলেন, মশা কামড়ায় না, এটা তো মিথ্যা কথা কেমন হয়? মশকই কামড়ায়, যে মশা কামড়ায় না, মশকই কামড়ায় যে। এখন প্রশ্ন হচ্ছে কেন মশকই কামড়ায়, কেন মশা কামড়ায় না? দেখ, মশা হচ্ছে পুরুষ আর মশকি হচ্ছে মহিলা। এই জীবাণুটা প্রজনন করার জন্য মশকির মধ্যে থাকে, মশার মধ্যে থাকে না। তো মশা তার পুষ্টি হচ্ছে পাতা, তারপর হচ্ছে লতা পাতা, এগুলো থেকে পুষ্টি গ্রহণ করে। মশকি কেন আমার দেহে কামড়ায়? ও তো চাইলে লতা পাতা থেকে পুষ্টি নিতে পারত, কিন্তু সত্যটা হচ্ছে বা মূল বেসিকটা হচ্ছে, সে রক্ত খাওয়ার জন্য আমাকে কামড়ায় না। রক্ত খাওয়ার জন্য কামড়ায় ঠিক আছে, কিন্তু বাস্তবে হচ্ছে সে যখন কামড়ায় তখন এই জীবাণুগুলো আমার দেহে প্রবেশ করাই দেয়। এখন প্রশ্ন হলো, সে কেন আমার দেহে জীবাণুগুলো প্রবেশ করাচ্ছে? তার দেহ তো রাখতে পারত। দেখো, তোমরা সবাই যারা গ্রামে আসলে দেখবা হচ্ছে কি, ছোটো ছোটো মুরগির বাচ্চা, এগুলো কিভাবে ফুটে দেখবা। মুরগি যখন এসে ডিমটার উপর বটে, এটাকে আমরা বলি তা দেওয়া, মানে গরম। তারপর বাচ্চাগুলো যখন হয়, দেখেন আমরা নর্মাল হিউম্যান, দেখো যখন আমাদের নতুন কোনো ছোটো বাচ্চা হয়, ওটাকে আমরা তাওল দিয়ে অনেক কাপড় দিয়ে কী করি, পেঁচাই ফেলি, যাতে ওর কি না লাগে, ওর ঠান্ডা না লাগে, ওকে গরম রাখি। ঠিক তেমনি মশার দেহটা ছোটো, ওর থেকে রক্ত নাই। আমার দেহের রক্ত দেখবা, তোমরা যদি গরু কাটার পরে গরুর কাটার রক্তগুলোতে হাত দাও, ওগুলো কত গরম থাকে। ঠিক একই রকম আমাদের বডির যে রক্তগুলো আছে, এগুলোও গরম, এত গরম। তা আমাদের যে গরম আছে, এই গরমটা ইউজ করে ম্যালেরিয়া জীবাণুগুলো নিজের বংশবৃদ্ধি করে। সে মশার দেহে বংশবৃদ্ধি করতে পারে না।
মশা কামড়ার একটা কারণ হচ্ছে প্রথমত তার পুষ্টি দরকার, ঠিক আছে, কিন্তু এই দেহে যে জীবাণুগুলো আছে এই জীবাণুগুলো তার দেহে প্রজনন করতে পারে না, বড় হইতে পারে না, পুষ্টি পায় না। এই জন্য সে কী করে, সে জীবাণুগুলো আমাদের দেহে প্রবেশ করাই দেয়, এবং এই জীবাণুগুলো এসে আমার দেহে ব্লান্ডার করে দেয়। সে মনে করো একটা প্রবেশ করছিল, একটা জীবাণু প্রবেশ করছিল, সে একটা থেকে 1000টা হবে, 1000, 1000, 1000। এখন আবার আর একটা মশা আসবে, এটাকে কামড়, আমার হাত আবার কামড় দিয়ে সে জীবাণুটা দিয়ে গেল, আবার জীবাণু বাচ্চাগুলো নিয়ে গেল, এই বাচ্চাগুলো সে আরেকজনের দেহে দিয়ে গেল। তো এইভাবে একটা থেকে আরেকটা ট্রান্সফার করে, একটা থেকে সে যখন মশা যখন আমার দেহে কামড় দেয় তখন কিছু তার শরীরে প্রবেশ করে আর কিছু এখানে ঢুকে। তো যেগুলো ঢুকে এগুলো আস্তে আস্তে আমার দেহে বড় হয়, বড় হয়ে একদম পরিপূর্ণ হয়ে যায়, এগুলো বাচ্চা কাচ্চা দিয়ে ফেলে। এর ওর জীবনচক্রের দুইটা, আমরা তো যৌন জনন আর অযৌন জনন পড়ছি, যৌন জনন আর অযৌন। তো মশকের ক্ষেত্রে ম্যালেরিয়া জীবাণুর ক্ষেত্রে দুইটাই আছে, যৌন জননও হয়, অযৌন জননও হয়। যৌন জননটা হয় মশকির দেহে, মশকি, আর এটা হচ্ছে মানুষের দেহে। তোমরা এত ডিটেলস দরকার না, আমি তাও তোমাদের গল্পের মতো জানাচ্ছি জিনিসগুলো। তো কেন আসলে আলফা নামটা দিছে, বা কেন আলফাটা আমাদের এদিকে বেশি হয়, কেন তোমার থ্যালাসেমিয়া বি ওইটা হচ্ছে আফ্রিকা, চীন এদিকে বেশি হয়, কারণ আমাদের কন্টিনেন্ট বা আমাদের এই মহাদেশে ফেলসিফর্ম যে ম্যালেরিয়া জীবাণুটা আছে ওইটা বেশি, ওই কারণে আমাদের আলফাটা বেশি হয়। আর ওই আরেক পাশ যেটা চীন, এশিয়াবাসীদের বাদ দিয়ে পশ্চিম আফ্রিকা, ওইখানে যেটা হয় আমেরিকা, ওখানে ভাইবেক্সটা বেশি, মানে আমাদের দিকে ফেলসিফর্ম ম্যালেরিয়া জীবাণুটা বেশি, এই জন্য আমাদের আলফাটা হয়ে থাকে। আর তোমার হচ্ছে যে আমেরিকার দিকে ভাইবেক্স যেটা, সেটা বেশির কারণে ভাইবেক্স থ্যালাসেমিয়াটা হয়। কেন থ্যালাসেমিয়া হয় এটা তো বললাম, যে জীবাণুটা আমার শরীরে যখন প্রবেশ করবে, প্রবেশ করার পর এখানে আসে যকৃৎ আসবে, এসে যকৃৎকেও নষ্ট করবে, তারপরে আরবিসিতে প্রবেশ করবে, আরবিসিকে নষ্ট করে দিবে, আরবিসি নষ্ট হলে আমার দেহে রক্ত কমে যাবে, রক্ত কমে গেলে তখন আমরা তাকে বলি থ্যালাসেমিয়া। এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো কি না বলো। আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, মশা কামড়ায় না। মশা কামড়ায় না কেন? মশার তো হ্যাঁ মশা কামড়ায়, বাট আমাকে যদি বলে যে বেশি কোনটা কামড়ায়, তা আনসার হচ্ছে পাতালতা। বাট এইচএসসি বা কলেজের বইয়ে লেখা আছে মশা কামড়ায় না, সে তার পুষ্টি লতা পাতা থেকে নিতে পারে। কিন্তু মশা কি কামড়ায় কেন? কারণ তাকে তার জীবাণুগুলো আমার দেহে প্রবেশ করাইতে হবে, তাদের বংশবৃদ্ধি করতে হবে। দেখি বলো কে কে বুঝছো। আসলে দোষ মশা, আমরা মশাকে দোষ দিই ডেঙ্গুর জন্য, বা ডেঙ্গু বা ম্যালেরিয়া, ডেঙ্গুও সেম, দুটার ক্ষেত্রে আমরা মশার দোষ দিচ্ছি, কিন্তু মশা তো কিছু করে নাই, করছে হচ্ছে ওই জীবাণুটা। ওই জীবাণুটা আসলে আমার আরবিসিটা নষ্ট করছে, মশা কিছু করে নাই, মশা খালি দিয়ে চলে গেছে, যে অর্থাৎ বোমটা রেখে চলে গেছে, বোমটা গিয়ে হচ্ছে ফুটাই দিস আমার আরবিসিটাকে। এটা অনেক মজার, এটা অনেক মজার। এইচএসসিতে যখন যাবি ওই চ্যাপ্টারটা অনেক বড়, ওই বড় চ্যাপ্টারের একটা পার্টই হচ্ছে ম্যালেরিয়া জীবাণু। অনেক মিস করছে রে, আজকে অনেক গল্প হয়ে গেছে। আচ্ছা, এটা গেল আমাদের প্রোটিন পার্টটা। নেক্সট যেটা, সেটাই হচ্ছে আমাদের মূলত পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে জিনের উপর ডিপেন্ড করে। জিনের উপর এটা আসলে সুন্দর হয়েছে, আমি কেন জানি মনে হচ্ছে আজকে একটা সুন্দর ড্রয়িং আঁকতে পারছি। ডানা ডানা দিতে পারলে একটু ভালো হইতো, একটা ডানা দিয়ে দিই, কেমন? কেমনে দিব ডানা? না আচ্ছা, তো ডানা একটা দিয়ে দিলাম, না দুইটা দিতে হবে তো, এই না এটা এরকম হবে না, ও না এটা হচ্ছে না, ডানা দুইটা দিয়ে দিলাম সুন্দর হয়েছে। আচ্ছা, জিন, আমরা আবার আমাদের আগের পড়ায় ফিরে যাই। সেটা কি? সেটা হচ্ছে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতে আমাদের দুইটা ক্রোমোজোম লাগে। যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতে আমাদের এক জোড়া ক্রোমোজোম লাগে। এক জোড়া ক্রোমোজোমের মধ্যে দুইটারই সেম জায়গায় দুইটা জিন থাকে। ওই দুইটা জিন মিলে আমাদের একটা বৈশিষ্ট্য প্রকাশ করে। আচ্ছা, এখন কথা বলিস না, আবার বলি, আমাদের দেহে যে ক্রোমোজোম আছে এর মধ্যে আমরা জানি 23 জোড়া ক্রোমোজোম, তার মধ্যে 22 জোড়াকে আমরা বলি অটোজোম। তো কালকে তো আমরা
সেক্স ক্রোমোজোম নিয়ে পড়া শেষ করছি, এখন আসবো অটোজোম নিয়ে। অটোজোমের একটা রোগ নিয়ে পড়তেছি। আমরা এটাও জানি যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করতে হলে মানব দেহে অবশ্যই 2টা ক্রোমোজোম লাগবেই। 2টা ক্রোমোজোম লাগবে। কেন লাগবে? কারণ 2টা ক্রোমোজোমেরই সেম জায়গায় সেম জিন থাকে এবং তারা মিলেমিশে হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ করে। এখন মিলেমিশে বৈশিষ্ট্য হইতে পারে কি, ধরো এটা হচ্ছে প্রকট, তাই এ বৈশিষ্ট্য প্রকাশ করবে, এ প্রকাশ করতে পারবে না। আবার ধরো এমন হইতে পারে যে দুটোটাই প্রকট, তখন দুটোটা মিলে বৈশিষ্ট্য প্রকাশ করবে। আবার এমন হইতে পারে যে কোনোটাই প্রকট না, দুইটাই প্রচ্ছন্ন, তখন কোনোটাই আসলে প্রকাশ করতেছে না, যে জন্য আমরা অন্য একটা বৈশিষ্ট্য পাচ্ছি। এখন আমরা যারা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা জিনটাকে আর দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে। তাহলে থ্যালাসেমিয়া জিনকে আমরা কী দিই? কেন আর দিয়ে? কারণ থ্যালাসেমিয়াতে আসলে কি হয়, আরবিসি সমস্যা হয়। এই জন্য আমরা থ্যালাসেমিয়ার জিনটাকে কী দিয়ে প্রকাশ করতেছি? আর দিয়ে। এটাকে আর দিয়ে প্রকাশ করি, আর দিয়ে। এখন কি কি হইতে পারে? হইতে পারে দুইটাই বড় হাতের আর, দুইটাই প্রকট অবস্থায় আছে। হইতে পারে একটা বড় হাতের, একটা ছোটো হাতের। ওই যে একটা প্রকট অবস্থায়, আর একটা প্রচ্ছন্ন অবস্থায়। আচ্ছা, আরেকটা হইতে পারে কি, দুইটাই প্রচ্ছন্ন অবস্থায় আছে। একটা আর এভাবে ছোটো হাতের আর, আরেকটাও ছোটো হাতের আর, এভাবে হইতে পারে না? তাহলে কয়টা কম্বিনেশন বললাম? আমি 3টা কম্বিনেশন বলছি। কি কি বলছি? 2টা বড় হাতের আর হইতে পারে। আমি জিনগুলোকে এখন বলতে যে ভাই আর কি জিনিস? আর কিছু না, আর হচ্ছে একটা অ্যালফাবেট। আমি জাস্ট এদেরকে আমরা মনে করি রহিমের আছে এক্স টাকা, তো আমিও মনে করতেছি এখানে যে জিনটা আছে ওইটার নাম আর। দুটোটা এখন প্রকট হইতে পারে, অর্থাৎ এখানে যে 2টা জিন আছে তারা মিলেমিশে, তারা দুইজনেই বৈশিষ্ট্য প্রকাশ করবে, তারা দুইজনেই কাজ করবে। এই জিন 2টা হইতে পারে যে একটা জিন কাজ করতেছে আর একটা কাজ করতেছে না, আবার এমন হইতে পারে 2টাই কাজ করতেছে না। তো দেখো, একমাত্র আমার যখন লিখলাম এখানে, আমরা যখন অটোজোমাল রিসেসিভ লিখছিলাম, এই যে অটোজোমাল রিসেসিভ লিখছি, এটা হচ্ছে আমরা থ্যালাসেমিয়াতে পড়ি, থ্যালাসেমিয়া। অর্থাৎ দেখো কি হয়, যখনই 2টা প্রচ্ছন্ন অবস্থায় থাকে, প্রচ্ছন্ন বলতে কি বোঝায়? তারা বৈশিষ্ট্য প্রকাশ করে না। তো যদি বৈশিষ্ট্য প্রকাশ না করে, লোহিত রক্তকণিকা উৎপন্ন না হয়, তাহলে তার থ্যালাসেমিয়া দেখা দিবে। আই থিঙ্ক সবার ক্লিয়ার এই জিনিসটা। তাহলে এখন যদি বলি এটা দিয়ে কি থ্যালাসেমিয়া বোঝাই? থ্যালাসেমিয়া জিন বোঝাবে এটা দিয়ে? না, এটা দিয়ে বলবে কি? সুস্থ জিন, সুস্থ। এটাতে কি? এটাতে হচ্ছে বহন করে নিয়ে যাচ্ছে, বাট একটা প্রকট আছে। প্রকট থাকার কারণে তার অসুস্থতাটা দেখা যাবে না, কিন্তু সে বহন করে নিয়ে যাবে। এই জন্য এটাকে বলা হয় বাহক। আর এটাতে হচ্ছে কি 2টাই প্রচ্ছন্ন অবস্থায় আছে, এই জন্য এটা হচ্ছে অসুস্থ। ক্লিয়ার? তোমাদের সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডারে ছিল একরকম বৈশিষ্ট্য প্রকাশ, ওইখানে আমরা XY দিয়ে প্রকাশ করতেই হবে। কেন? এটা আমরা বলেই দিচ্ছি মুখে এটা সেক্স ক্রোমোজোম, বাট এখানে আমরা এটা আরও দিতে পারি, এটা চাইলে আমরা টিও দিতে পারি। এটা আমার ইচ্ছা, আমার মনের ইচ্ছা। কারণ বইয়ে যেহেতু আর দিয়ে লিখছে, বইয়ে বলবে না যে তোমরা যে কোনো ইচ্ছা লিখো, ওরা একটা ধরে দিয়ে দিছে। কেন ধরে আর দিছে? কারণ তো বললাম এটা আরবিসির সমস্যা। এখন আমরা সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার কি লিখতাম? যদি এটা হইতো, এটা হচ্ছে সুস্থ। এখানে ক্রোমোজোমে XY হইতে পারে, X হইতে পারে, আর XCX হইতে পারতো, XCY হইতে পারতো, তখন বললাম এটার মধ্যে এটাকে বাহক, এটাকে বলতাম অসুস্থ। আরেকটা ছিল সেটা হচ্ছে XC, এটাও অসুস্থ বলতাম। তো এইগুলো চেনা লাগবে, এগুলো মাস্ট চেনা লাগবে যে কোনটা সুস্থ, কোনটা অসুস্থ, কোনটা বাহক। এটা না চিনলে তুমি পরীক্ষার হলে আসলে মিলাইতে পারবে না। বুঝতে পারছো সবাই, নাকি বোঝো নাই? যে যদি আমার কখনো একটা সুস্থ বাবা হয়, সুস্থ মানুষ হয়, তখন আমরা বলতে পারি কি এটা আর। আচ্ছা, এখন বল, এখানে আমি কোথাও XY লিখছি? এখানে কোথাও কি লিখছি? আমি কোথাও লিখিনি না। আমি কোথাও কি বলছি এটা বাবা, এটা মা বলছি? কোথাও বলি না। তাহলে দেখ, যদি আমরা সেক্স ক্রোমোজোম বলছি, তখন কালকে আমি কথা একটা বারবার বলতেছিলাম যে সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডারে বাবা কখনো বাহক হইতে পারে না, কিন্তু এখন আমি কোথাও বাবাও লিখি নাই, মাও লিখি নাই। তাহলে এগুলো বাবাও হইতে পারে, মাও হইতে পারে। তাহলে বাবা সুস্থ হইতে পারে, মাও সুস্থ হইতে পারে, বাবা বাহকও হইতে পারে, মাও বাহক হইতে পারে।
বাবা অসুস্থ হইতে পারে, মাও অসুস্থ হইতে পারে। এটা ডিপেন্ড করবে তাদের ক্রোমোজোমের উপরে। তো ও তো এখানে সেক্স ক্রোমোজোমটার ডিফারেন্স না, সেক্স ক্রোমোজোমালটা এখানে কি না, ইম্পর্টেন্ট না। এখানে এক্স ওয়াই এটা তো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় তাদের দেহে যে দুইটা ক্রোমোজোম আছে, ওই দুইটা ক্রোমোজোমের জিনগুলোর অবস্থা কেমন। বুঝতে পারছো সবাই? এই কথাটা বুঝতেছ যে আমি একটা কথা লিখলাম, ক্রোমোজোমাল ডিসঅর্ডার, বাবা বাহক হতে পারে না, কিন্তু অটোজোমাল ডিসঅর্ডারে মা বা বাবা উভয় বাহক হতে পারে। কারণ এগুলো হচ্ছে অটোজোমাল ব্যাপার সেপার, এখানে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের কোনো সম্পর্ক নাই। আচ্ছা দেখো, এই ক্রোমোজোমটা মায়েরও হইতে পারে, এই ক্রোমোজোম জোড়া এটা বাবারও হইতে পারে। আবার এখানে যে জিনটা আছে সেটা প্রকটও হইতে পারে, দুইটার মধ্যে একটা প্রকট একটা প্রচ্ছন্ন হইতে পারে, দুইটাই প্রচ্ছন্ন হইতে পারে। এখন এই জিনিসটা আমাকে একটু বলছোস কিনা, কিছুই বুঝোস নাই ভাই, আমি কিছুই বুঝি নাই, আমার খালি বলেন কি লাগবে। এই তিনটা জিনিস মুখস্থ করা লাগবে, এই তিনটা জিনিস বুঝছোস কিনা আমাকে বল। বল 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 এই তিনটা জিনিস বুঝছোস কিনা। যদি দুটোটা প্রকট অবস্থায় থাকে তাহলে সুস্থ। এখন পরীক্ষার খাতায় কিভাবে লিখবি এটার দিকে আমরা আসি। পরীক্ষার খাতায় লিখবো কিভাবে, পরীক্ষার খাতার একটা মার্জিন বানাই ফেলবো, খালি পরীক্ষার হলে যাবি এভাবে লেখা শুরু করবি, পরীক্ষার হল, পরীক্ষার খাতা। শুরুতেই লিখবি থ্যালাসেমিয়া নিয়ে কোশ্চেন করছে, লিখবি মনে করি থ্যালাসেমিয়া সুস্থ জিন। হলে গেলে কিভাবে লিখবা, পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায় শুরুতেই লিখবা থ্যালাসেমিয়া নিয়ে কোশ্চেন আসছে, সম্ভাবনা নিয়ে কোশ্চেন আসছে, মনে করি থ্যালাসেমিয়ার সুস্থ জিন আমরা বড় হাতের আর দিব, থ্যালাসেমিয়ার অসুস্থ জিন আমরা ছোট হাতের আর দিব। এখন আমাদেরকে পরীক্ষার হলে তোমাকে বলবে যে সুস্থ বাবা না অসুস্থ বাবা, এভাবে বলবে। তো আমাকে বলা হইল যে সুস্থ বাবা, তারপর বললো বাহক মা। তো এটাকে আমরা কি লিখি, এটাকে কালকেই বলছি, এটা হচ্ছে জিনোটাইপ। তো এদের ফিনোটাইপ কি হবে এখন, ফিনোটাইপ। বাবা সুস্থ, তার কারণে তার দুইটা জিনই হবে কীরকম, বড় হাতের আর। তারপর মা হচ্ছে কি বাহক, বাহকের ক্ষেত্রে আমি এখানে কি লিখলাম, বাহকের ক্ষেত্রে একটা প্রকট হবে আর একটা প্রচ্ছন্ন থাকবে। প্রচ্ছন্নটা বৈশিষ্ট্যটা প্রকাশ করবে না, প্রকট থাকার কারণে এটা হবে আর বড় হাতের ছোট হাতের। এরপর ওই আগের মতো আমরা এখানে লিখব গ্যামেট, গ্যামেটের মধ্যে লিখব আর 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 আর। এরপর ওই যে চেকার বাক্স যেটা সেটা লিখব, এটা করে আমরা সম্ভাবনাগুলো বের করব। এটা কার, এটা হচ্ছে পুরুষ বোঝায় যখন তীর চিহ্ন দিয়ে বোঝায়, আর যখন প্লাস তখন আয়না, আয়না মানে হচ্ছে মেয়েদের বোঝায়। তো আমরা বাবার ক্ষেত্রে দুইটা কি দেখলাম, গ্যামেট, দুইটা গ্যামেট আমরা এখানে লিখব, সেটা হচ্ছে বড় হাতের আর, বড় হাতের আর। মায়ের ক্ষেত্রে হচ্ছে একটা ছোট হাতের আর, একটা বড় হাতের আর, বড় হাতের আর, একটা ছোট হাতের আর। এরপর এটা ফিল আপ করবো, এখান থেকে আর, এই পাশ থেকে আর,
আর আর এখন আমরা ওই কালকের মধ্যে এখানে লিখব। এখানে কি পুত্র আর কন্যার মধ্যে কোনো কিছু আছে? এখানে কিন্তু পুত্র কন্যা নিয়ে কোনো কিছু আসবে না কোশ্চেন। জাস্ট জিজ্ঞেস করবে এটা কি সুস্থ অসুস্থ বাহক। এটা কি সুস্থ, এটাও সুস্থ, এটা বাহক, এটা বাহক। এখন বলতো এখানে এখানে কি কোথাও বলছি সুস্থ পুত্র সুস্থ কন্যা? তাহলে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আসলে কন্যা পুত্র এসব দেখায় না। থ্যালাসেমিয়ার মধ্যে সবাই সুস্থ হইতে পারে, সবাই বাহকও হইতে পারে, সবাই অসুস্থ হইতে পারে। তো আমরা আগের মতোই লিখবো এভাবে যে মোট শিক্ষার্থী বলতেছি, মোট সন্তান কয়টি? 4টি। মোট সুস্থ কয়টি? মোট অসুস্থ, মোট বাহক। তাহলে মোট সুস্থ এখানে একটা অসুস্থ পাইছি, দুইটা সুস্থ পাইছি, দুইটা সুস্থ। তারপর মোট অসুস্থ কয়টি? মোট অসুস্থ 0টি। মোট বাহক কয়টি? মোট বাহক 2টি। এখন তোমরা দেখলাম ওই ঐকিক নিয়মটা পারতেছো না। আজ কতকাল এত কষ্ট করে আমি ঐকিক নিয়ম পড়াইছি, এরপর তোমার কোশ্চেনগুলো আনসার করতে পারো না। আমি আজকেও করে দিচ্ছি আবার। লিখবে কিভাবে? এভাবে লিখবা যে 4টি সন্তানের, তোমাকে কোন প্রশ্নটা করছে দেখবা, তোমাকে কি সুস্থের কথা জিজ্ঞেস করছে না অসুস্থ না বাহক, যেটাই বলছে ওইটাকে লিখবা। ধরো বললো বাহক, তাহলে তোমরা লিখবা 4টি সন্তানের বাহক কয়টি? বাহক 2টি। এরপর 1টি সন্তানের বাহক 2/4, 100টি সন্তানের বাহক সমান কত হবে? 50। আজকে অনেকে এটা পারে না, অনেকে ভুল করতেছে বারবার এই জায়গায়। বাহক লিখবা না কন্যা বাহক লিখবা না পুত্র বাহক লিখবা, তোমাকে কোনটা চাই সেটা লিখবা। যদি বলে মোট সন্তানের, তখন 4 লিখবে। এখানে বর্ণান্ধদের ক্ষেত্রে আরেকটু উল্টাপাল্টা হয়, যে মোট পুত্র সন্তান বললে কি লিখবা, তখন এখানে 2 লিখবা, যে 2টি পুত্র সন্তানের বাহক 1টি বা 0টি বা 2টি। এতটুকু বুঝছো কিনা? তাহলে এটা কত হবে? সুস্থ হচ্ছে 50%, অসুস্থ হচ্ছে 0%, এখানে নাই অসুস্থ, বাহক 50%। তো এভাবে হচ্ছে আমাদের আরো কয়টা আসবে? 2 নাম্বার আসবে হচ্ছে সুস্থ বাবা অসুস্থ মা। 3 নাম্বার অসুস্থ, আচ্ছা অসুস্থ পরে লিখব, বাহক বাবা বাহক মা। 4 নাম্বার বাহক বাবা অসুস্থ মা। 5 অসুস্থ বাবা বাহক মা। 6 নাম্বার অসুস্থ বাবা অসুস্থ মা। টোটাল 6টা টাইপের কোশ্চেন করতে পারে তোমাকে, এর বাইরে আর কোশ্চেন করতে পারবে না। এখন দেখি সবাই এটা কর, সুস্থ বাবা আর অসুস্থ মাটা করে আমাকে জানা। এখানেই করে, বাড়িতে দিলে কেউ আমাকে বাড়ির কাছে জমা দিস না। সুস্থ বাবা অসুস্থ মা, দেখি করে আনসারটা বল। আমি কোশ্চেনগুলো লিখতেছি। 1 নাম্বার মোট কত শতাংশ সন্তান সুস্থ? 2 মোট কত শতাংশ সন্তান বাহক? মোট কত শতাংশ সন্তান অসুস্থ? এই 3টা আনসার দে, সুস্থ বাবা অসুস্থ মা এগুলোর মধ্যে।
হচ্ছে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে একটা কথা বলা হয় যে নিকট আত্মীয়দের মধ্যে বিবাহ হলে হচ্ছে এটা হইতে পারে। কেন হইতে পারে? ধরো আমি বললাম এটা হচ্ছে তোমার, ধরো কই 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 এই যে এটা ধরো এটা তো তোমাদের কীভাবে বলবো, ধরো এটা হচ্ছে তোমার বাবা, এটা 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 ছেলে না মেয়ে তা আমি জানি না, আসবে স্ক্রিন চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে চলে আসবে, আমার তো আছে। এটা ছেলে মেয়ে কি আমি জানি, তো ধরে নিলাম এটা কি বাবা। আচ্ছা বাবা, এটাকে ধরলাম না, ধরলাম এটা বাবা, ধরলাম এটা বাবা, ধরো বাবা না, এটা ধরলাম হচ্ছে তোমার রহিম দড়ি, এটা ধরলাম রহিম, এটা ধরলাম হচ্ছে রহিমা। তাহলে এটা হচ্ছে ভাই ভাই, এটা কি, এরা হচ্ছে ভাই বোন, এরা হচ্ছে কি, এরা হচ্ছে ভাই বোন। এখন এই যে রহিম বিবাহ করলো, রহিম বিবাহ করার পরে তাদের মধ্যে সন্তান আসছে, তো রহিমের মধ্যে যেহেতু এই জিনটা বিদ্যমান, এই জিনটা তার বাচ্চাদের মধ্যে যাবে না? যাবে। এটা হচ্ছে তার বাচ্চাদের মধ্যে, ধরো আর বাচ্চার মধ্যে জিনটা আছে, বাকিটা কি সেটা আমি জানি না, বাকিটা ও তার রহিম যেহেতু ছেলে বা বাবা, রহিমের কাছ থেকে সে 8টা পাইছে, এখন তার মায়ের কাছ থেকে যদি 8টা পায় তাহলে সে বাহক হচ্ছে। যদি তার মায়ের কাছ থেকে যদি সে যাকে বিয়ে করতেছে তার কাছে যদি এটা থাকে তাহলে তো সে কি হইতে পারে, আমি ধরলাম রহিম যাকে বিয়ে করছে তার কোনো থ্যালাসেমিয়া নাই, তো রহিম যাকে বিয়ে করছে সেটা হচ্ছে কোনো, কীভাবে লিখবো, আচ্ছা তোমাদের একদম বলে লিখি, ধরলাম রহিম আর রহিমা দুইজন ভাই বোন। তো রহিমের ক্ষেত্রে হচ্ছে যে বাহক, রহিমাও হচ্ছে বাহক। এখন রহিম বিয়ে করলো, করার পরে তার মধ্যে যে সন্তানগুলো হয়েছে এদের মধ্যে অবশ্যই এটা থাকবেই, একটার মধ্যে কোনো একটা না কোনো সন্তানের মধ্যে এটা থাকতে পারে, এটাও থাকতে পারে। তা আমরা ধরলাম যে হ্যাঁ কোনো একটার ক্ষেত্রে এটা গেল। নর্মালি কি বাবা থেকে সন্তানরা একটা জিন পায়, তো আমি হইতে পারে ওই সন্তানটা এই জিনটা পাইছে, তাহলে পাইলে তো ভালো, যদি বড় হাতের 8টা তার সন্তানটা পাই তাহলে তো সে সুস্থ হবে। কারণ কোনো কারণে যদি এই অসুস্থ জিনটা তার ছেলেদের মধ্যে যায় তাহলে তারা হবে কি বাহক হইতে পারে। তাহলে এটা হচ্ছে রহিমের মেয়ে হচ্ছে, ধরো কাকে দিব, এটাকে বলে সকিনা, এটা মনে করো মেয়ে, রহিমের মেয়ের নাম সকিনা, সে হচ্ছে বাহক। এখন রহিমাও বিয়ে করছে, তার ক্ষেত্রেও কি আছে, তার ক্ষেত্রে হচ্ছে কি আছে আর আছে, তো ধরলাম তার মেয়ে, তার একটা ছেলে হয়েছে, ছেলেটার নাম হচ্ছে কি দিতে পারি, মনা দিতে পারি, মনা, সেও কি বাহক। কাশেম বা আচ্ছা কাশেমের সাথে দুই সম্পর্ক সত্যতা আছে কিনা। এখন দেখো এরা কি, এরা নিজেরা কি রহিম রহিমা, তো এই যে সকিনা এ হবে এর কি ভাই, ফুফাতো ভাই না, এটা তার ফুফু না। আচ্ছা এতটুকু বলো, এই যে সকিনার বাবা হচ্ছে রহিম, রহিমের বোন হচ্ছে রহিমা, তাহলে আমরা কি বলি, বাবার বোনকে আমরা ফুফু বলি না? এটা যদি ফুফু হয় তাহলে এটা হবে কি তাদের ফুফাতো ভাই। এখন কোনো কারণে যদি ধরো এদের মধ্যে ফুফাতো ভাই আর মামাতো বোনের মধ্যে বিয়ে হলো, এই যে তাদের মধ্যে বাহক এবং তাদের বাহক, তো বাহক যখন হবে তাদের মধ্যে সম্ভাবনা আছে, এই যে এরকম সম্ভাবনা আমরা তো পড়ছি, আমরা যখন চেকার বক্স বানাইছি তখন কিন্তু দেখছি, চেকার বক্স বানানোর সময় দেখছি এরকম যে একজন অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তো নিকট আত্মীয়দের মধ্যে বিবাহ হলে জিনিসটা বেশিরভাগ সময় হয় আর কি। ধরো কোনো একটা জিন বছরের পর বছর হচ্ছে কি অবস্থায় ছিল, বাহক অবস্থায় ছিল, কিন্তু যখন নিকট আত্মীয়দের মধ্যে বিয়েটা হইল তখন সম্ভাবনা হইতে পারে যে এরকম একটা অসুস্থতা দেখা যাইতে পারে। কেন? কারণ আমরা তো বর্ণান্ধতে দেখা যায় না, কেন বর্ণান্ধ হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এখানে কখনো এরা বাবা কখনো বাহক হইতে পারে না, হয় অসুস্থ হবে না হলে বাহক হবে, হয় অসুস্থ নাহলে সুস্থ, কিন্তু এখানে সে হচ্ছে বাবাটা বহন করে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সেই জন্য হচ্ছে নিকট আত্মীয়দের মধ্যে বিবাহ হলে এই জিনিসটা হইতে পারে, থ্যালাসেমিয়া, এবং এটা অনেকের ক্ষেত্রে হয়। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে নিকট আত্মীয়দের মধ্যে বিবাহ হয়েছে, তাদের সন্তানের মধ্যে রক্তশূন্যতা দেখা যায়, বারবার রক্ত দিতে হয়। তো এই জন্য অনেক সময় বলা হয় যে বিবাহের আগে ব্লাড টেস্ট করতে, বিবাহের আগে থ্যালাসেমিয়া টেস্ট করি, মানে এখন আধুনিক যুগে এসে অনেক কথা বলে বিবাহের আগে থ্যালাসেমিয়া টেস্ট করি।
টেস্ট করলে বোঝা যায় আর কি আসলে তুমি বাহক ছিলা না তুমি সুস্থ নাকি অসুস্থ তো হবে না, অসুস্থ হলে তুমি তো বাঁচতা না, তুমি হয় বাহক অবস্থায় থাকবা না হয় সুস্থ অবস্থায়। যদি তুমি সুস্থ অবস্থায় কেউ একজন সুস্থ অবস্থায় থাকলে সেফড, অর্থাৎ কেউ একজন সুস্থ অবস্থায় থাকলে সেফ। যদি দুইজনই বাহক হয়ে যায়, দুইজনই বাহক হয় তাহলে সমস্যা। আর অসুস্থতা কখনো সম্ভব না, দুইজনই বাহক হলে আলটিমেটলি সন্তানের মধ্যে এটা হইতে পারে। নিকট আত্মীয়দের মধ্যে বিবাহ হচ্ছে এবং দুইজনই হচ্ছে বাহক। এখন জিনিসটা হচ্ছে নিকট আত্মীয় হইতে হবে তো কনফার্ম না। ধরো তুমি যার সাথে বিয়ে করছে ওর 14 গোষ্ঠীতে একটা বাহক জিন ছিল, তোমার 14 গোষ্ঠীতে বাহক না, তোমার না বলি না, তোমাদের দিয়ে তো এক্সাম্পল দেওয়া যাবে না। ধরো এই রহিমা হচ্ছে কোনো ভাই বোনই না, ওরা কোনো ভাই বোনই না, তো ওর 14 গোষ্ঠীতে বাহক জিনটা আছে, এরও 14 গোষ্ঠীতে বাহক জিনটা আছে, তখন বিয়ে হইলেও হইতে পারে। এখন তুমি বলতে পারবে না যে রহিমের বংশ যে একদম রহিমার বংশের সাথে কোনো একদিন মিলে না। আমরা বলি না কি, আমরা হচ্ছে জাত ভাই ভাই, আমাদের সম্পর্ক হচ্ছে হয়তো প্রথম গোষ্ঠীতে মিলতেছে না, দ্বিতীয় গোষ্ঠীতে মিলতেছে না, তৃতীয় গোষ্ঠীতে, এক সময় গিয়ে তো মিলবে। এইভাবে আমরা হিসাব করি না যে এক সময় গিয়ে মিলবে। বাংলাদেশে হয়তো একজন মানুষ ছিল, ওর থেকে অনেক পুরোগুলো মানুষ এসেছে, এরকম বলে আমরা হিসাব করি না। আরেকজন এসে জিজ্ঞেস করে থ্যালাসেমিয়া জিনিসটা কি। থ্যালাসেমিয়া জিনিসটা হচ্ছে যে এতক্ষণ পরে যদি এই কথাটা বলে, থ্যালাসেমিয়া জিনিসটা হচ্ছে লোহিত রক্তকণিকার অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম। এটা কি, এটা তো কি আঁকছি আমি। দেখো প্রত্যেকটা জিনিস প্রকাশের জন্য আমাদের 2টা ক্রোমোজোম লাগে। ধরো এটা 2টা ক্রোমোজোম, এই 2টা ক্রোমোজোমের মধ্যে লোহিত রক্তকণিকা সৃষ্টির জন্য কি দরকার, 2টা জিন দরকার, এখানে 2টা জিন। তো কোনো কারণে যদি তোমার দেহের ক্রোমোজোমের যেখানে এই জিনগুলো থাকে ওইগুলো নষ্ট অবস্থায় থাকে, তখন তোমার দেহে লোহিত রক্তকণিকা উৎপন্ন হবে না, উৎপন্ন না হলে তোমার মধ্যে রক্তশূন্যতা দেখা দিবে। এটাই হচ্ছে মূল বেসিক। আজকে ক্লাস এতটুকুই। তোমরা হচ্ছে যে আমি একটু পার্টটা দেখাই দিচ্ছি যে এক্সাম তো এখন দিয়ে দিব, লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিব। দেখো আক্রান্ত শিশুরা তীব্র হলে একদম মায়ের পেটেই মারা যায়, বাট নর্মালি যদি আক্রান্ত হয় এই যে বেশি দিন টিকতে পারে না, প্রথম বছরে জটিল রক্তশূন্যতায় ভোগে। আচ্ছা চিকিৎসা কি? এটার কোনো চিকিৎসা নাই যে একদম ঠিক করা ফেলে যাবে। এটা হচ্ছে রক্ত প্রদান করতে হয়, নির্দিষ্ট ওষুধ খেতে হয়, রক্ত প্রদান করতে হয় কতদিন পর পর এবং নির্দিষ্ট ওষুধ। এখন প্রশ্ন হলো আমাদের যে লোহিত রক্তকণিকা আছে, আরবিসি আছে, এই আরবিসি তৈরির জন্য একটা জিনিস দায়ী, এটাকে বলা হয় আমরা আয়রন, বা ওই যে আমরা যে এফি দিয়ে লিখি আয়রন। তো তোমার দেহে অলরেডি লোহিত রক্তকণিকা নষ্ট অবস্থায় আছে, আয়রনগুলো কি অবস্থায় আছে? তোমার দেহে আরবিসি নষ্ট, এই আয়রনগুলো ইউজ করতে পারতেছো না, এগুলো জমা অবস্থায় আছে। এখন তুমি যদি বাইরে থেকে আরও আয়রন খাও, আরও লৌহ খাও, এটাকে আমরা আয়রনও বলি, লৌহও বলি। তো তুমি যদি কোনো কারণে বাইরে থেকে এক্সট্রা তুমি আয়রন খাবার হিসেবে নিচ্ছ, লৌহ সমৃদ্ধ ফল আবার ওষুধ খেতে হয় না, কারণ তার শরীরে জমে গিয়ে শরীরে বিভিন্ন অঙ্গের ক্ষতি সাধন করে। মানে নর্মালি কি আমরা নর্মালি আয়রন খাওয়ার একমাত্র কারণ দেখবা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে আয়রন ট্যাবলেট বলে, আয়রন ট্যাবলেট, কারণ মেয়েদেরকে হচ্ছে কি ঋতুস্রাব হওয়ার কারণে অনেক রক্ত চলে যায়, রক্তগুলো আবার তৈরি হওয়ার জন্য মেয়েদেরকে বলা হয় কি আয়রন সমৃদ্ধ খাবার খেতে। কিন্তু তোমার বডিতে তো অলরেডি আরবিসি নষ্ট হয়ে যাচ্ছে, আরবিসি তৈরিই হচ্ছে না, এই আয়রনটা কাজে লাগতেছে না। যদি আয়রনটা কাজে না লাগে এটা তোমার বডিতে জমা হবে না, তুমি অলরেডি জমা হচ্ছে, বাইরে থেকে আরও আয়রন খাচ্ছ, তাহলে এগুলো বেশি হয়ে যাবে। বেশি তো আমাদের দেহে তো বেশি হইলেই সব কিছু সমস্যা। তো এই জন্য বলা হয় কি, আর যকৃতটা নষ্ট হলে জন্ডিস হবে, অগ্নাশয় নষ্ট হলে ডায়াবেটিস হবে। আসলে এখন যদি যকৃত নষ্ট হলে জন্ডিস কীভাবে হয় এটা বোঝাতে চাই, আরও 1 ঘন্টা লাগবে। অগ্নাশয় নষ্ট হলে ডায়াবেটিস কীভাবে হয়, আরও 1 ঘন্টা লাগবে। সো 1 ঘন্টা দেওয়ার আসলে সময় নেই, এতটুকু মনে রাখবা যে যকৃত নষ্ট হলে জন্ডিস হয়, অগ্নাশয় নষ্ট হলে ডায়াবেটিস হয়। আবার কোনো একদিন কোনো ক্লাসে কোনো একটা সময় বুঝাই দিব যে কীভাবে জন্ডিস হয়, কীভাবে ডায়াবেটিস হয়। থ্যালাসেমিয়া সাধারণত 30 বছরের বেশি থাকার সম্ভাবনা কম যদি এসব সমস্যা একেবারে শুরু হয়, মানে নর্মালি যদি শুরু হয় 30 বছরের বেশি বাঁচতে পারে না। তোমার হয়েছিল কি জন্ডিস হইতেই পারে, জন্ডিস ঠিক করা যায় কিন্তু থ্যালাসেমিয়া ঠিক করা যাবে না। কারণ দেখো তোমার জন্ডিস হবে যদি যকৃতে সমস্যা দেখা যায়। এখন যকৃতকে যদি তুমি ওষুধ খাই ঠিক করতে পারো তাহলে তো ঠিক আছে, কিন্তু তোমার দেহে তো ফ্যাক্টরিটাই নাই। আরবিসি মানে তো একটা ফ্যাক্টরি তৈরি করতেছে, তোমার ফ্যাক্টরি যদি নষ্ট হয়, ধরো ফ্যাক্টরিতে একটা জিনিস নষ্ট, ফ্যাক্টরি নষ্ট, তুমি কীভাবে প্রোডাকশন করবা?
ফ্যাক্টরিতে কাঁচামালই নাই, তুমি কীভাবে প্রোডাকশন করবা? বা তোমার কাছে সব কিছু আছে কিন্তু জিনিসটা বানাবা কীভাবে, ওই জিনিসটাই নাই। ওই জিনিসটা মানে কি জিনগুলিতে সব কিছু, আমরা বললাম না আমার ওই যে বড় লাইব্রেরিতে সব কিছু লেখা থাকে, ওইগুলিতে জিন। এখন তোমার এত বড় একটা লাইব্রেরি আছে কিন্তু এখানে আসলে আরবিসি তৈরির জন্য যে জিনিসগুলো লেখা থাকা দরকার এটাই নাই। তুমি এত বড় ফ্যাক্টরি লেগে লাভ আছে যদি তোমার আরবিসি তৈরির জন্য গোপন কথাটা লেখা না থাকে? তো গোপন কথাটাই হচ্ছে জিন, আর জিনটা নষ্ট হইলে আমরা তখন থ্যালাসেমিয়া বলি। এখন আসে হচ্ছে মেজর আর মাইনর। মেজর কখন? মেজর যখন দুইজনই বাহক হবে, অর্থাৎ একটা সন্তান যখন অসুস্থ হয়ে যাবে তখন বলা হয় মেজর। নর্মালি একটা সন্তান কখন অসুস্থ হইতে পারে? নর্মালি হইতে পারে যখন দুইজনই বাহক, তখন হইতে পারে। আর কখন? যখন দুইজনই অসুস্থ তখন তো দুইজনেরই কী হবে? সন্তান। এগুলো তোমরা চেকার বোর্ড করলে এগুলো যে মনে হচ্ছে জটিল জিনিস, তোমাদের মনে হচ্ছে এই পড়াগুলো আসলে জটিল, কিন্তু তোমরা একটু খাতা নিয়ে বসো, ম্যাথগুলো করো ভাই, এগুলো একদম সহজ জিনিস। কেন যে পেঁচাও? আমি তো এমসিকিউ সলভ ক্লাস করাইলে তখন দেখবো তোমাদের আসলে অবস্থাটা কেমন হয়েছে। টোটাল 63টা কোয়েশ্চেন যদি তুমি আনসার করে রাখতে পারো খাতায়, প্র্যাকটিস করো, আমার মনে হয় না আর প্র্যাকটিস করা লাগবে। তুমি 63টা খাতায় সুন্দর করে আমার মতো করে রেডি করো, আর লাগবে না। আর আমি সময় পেলে আসলে তখন করতে পারবো, এখন তো আর এত সময় না। আমি তোমাদের জন্য সাজেশন বানাচ্ছি, নিজের পড়াশোনা আছে, আজকে কোষ বিভাজনের জন্য দেখছি কী কী আসতে পারে, পাই যাবা সাজেশন কয়েকদিনের মধ্যে, খালি ইউটিউবে চোখ রাখবা আর কি। আজকেই শেষ ক্লাস তোমাদের অফিসিয়ালি বলতে যারা বেসিক ক্লাস শেষ, আর হয়তো তোমাদের যারা সিক্রেট ইয়াটা আছো তাদের জন্য এই অধ্যায়ের বাকি এমসিকিউগুলো সলভ করাবো, এরপর সাজেশন ক্লাস দিব এবং দাগানো বই দেওয়ার চেষ্টা করব, এতটুকুই। এখন একদম অক্টোবর থেকে শুরু হবে। মে মাসের 2 তারিখ থেকে শুরু হওয়া এই যাত্রা এখানেই শেষ হলো। বিদায়।